আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন, এখন দেখব এবিসি বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম, এবিসি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক ঢাকা হারবাল সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় মারা গেছে আরো 37 জন, আর একদিনে সুস্থ হয়েছেন 1862 জন। শনাক্ত হয়েছে 2949 জন। শাহিদের অপকর্মে স্ত্রীও লজ্জিত, তাকে ধরা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজরা কেন অধরা, দুদককে প্রশ্ন টিআইবির। পদ্মা, মেঘনা, যমুনা নদী সহ দেশের নদ নদীর পানি আবারও বাড়ছে। 23 জেলার দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা। থাইল্যান্ড থেকে রাতেই আনা হচ্ছে সাহারা খাতুনের মৃতদেহ, দাফন বনানী কবরস্থানে কাল। দেখছিলেন এবিসি বাংলা সংবাদের ঢাকা হারবাল সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি এবিসি বাংলা সংবাদের বিস্তারিত অংশে। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এর মৃত্যু দাঁড়িয়েছে 2275-এ। আগের দিনের চেয়ে মৃত্যুর পাশাপাশি কমেছে শনাক্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় আরও 2949 জন সহ মোট শনাক্ত হল 1,78,443 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, পরীক্ষা সংকোচন নীতি ও কোরবানির পশুর হাটকে ঘিরে সংক্রমণের বিস্ফোরণ হতে পারে। প্রলম্বিত হতে পারে করোনা কাল। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2275 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম 17 জন, রাজশাহী 2 জন, সিলেট 2 জন, রংপুর 2 জন, বরিশাল 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ, করোনা পরীক্ষার জন্য র্যাপিড টেস্টের কাঁচামাল আমদানির জটিলতা এখনও কাটেনি। 70 টাকার অক্সিজেন কেন 7,000 থেকে 70,000 টাকা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নও তোলেন তিনি। বাংলাভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, প্রাথমিক অবস্থায় বাসায় থেকেই চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হওয়া সম্ভব। আরও জানাচ্ছেন সিকান্দার রেহমান, ছবি তুলেছেন এম সেলিম। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত জিআর কোভিড-19 ব্লড কিটের জন্য পর্যাপ্ত কাঁচামাল আনতে না পারায় গবেষণা চালিয়ে যেতে সমস্যা হচ্ছে। হাসপাতালের বিছানায় বসে এমন আক্ষেপের কথা জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তোমার যত ইচ্ছা পরীক্ষা করো, কিন্তু তুমি তো আমাদের গবেষণা করতে দিবা। তারা এবং এইটা তো মাল সারা পৃথিবীর শর্টেজ কাঁচামাল। আমরা এটা বুক করে রাখছি আজকে 6 মাস আগে, আনতে পারি না। এদের অথরাইজেশন লেটার লাগে। এটা তো মিষ্টি না রে ভাই, খাইয়া ফেলাবো। করোনা থেকে সুস্থ হওয়া 79 বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা স্বাস্থ্য খাতের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের দাম নিয়ে অসন্তোষ জানান তিনি। এর একটা মাত্র মূল কাজ হলো অক্সিজেন। ধাপ্পাবাজি বন্ধ করা। 1000 লিটার অক্সিজেনের দাম পরে হলো 70 টাকা, আদায় করে হলো 7,000 থেকে 70,000 টাকা। তোমার বাড়িতে চিকিৎসা হইলে 100% নিরাময় হয় প্রাথমিক অবস্থায়। হাসপাতালে হইলে প্রায় 80-90% হয়। তবে খরচ হইল 5,000 থেকে 50,000 দিনে 2 বাজাতে। আর যদি আইসিইউতে যদি গেছো, গলা কাটা। করোনার এই সময় ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসা ব্যয় জনসাধারণের নাগালের মধ্যে রাখার আহ্বানও জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহিদের অপকীর্তির জন্য লজ্জিত বলে জানিয়েছেন তার স্ত্রী সাদিয়া। শাহিদের পেছনে ইন্ধনদাতা আরও কেউ রয়েছে বলেও মনে করেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহিদ যতই ক্ষমতাবান হোক, আইনের আওতায় আনা হবে। অন্যদিকে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত।
করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে সিলগালা করা হয়েছে মোহাম্মদ শাহেদের মালিকানাধীন প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতাল। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসে শাহেদের নানা অপকীর্তি। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের স্ত্রী জানান, র্যাবের অভিযানের দিন 6 জুলাই রাতেই স্বামী শাহেদের সাথে শেষবারের মতো কথা হয়। তারপর থেকেই বন্ধ রয়েছে শাহেদের সব মোবাইল। কোনো দোষ না করে আমরাও তো মানুষের কাছে হেও হচ্ছি, অবশ্যই লজ্জিত সেই ব্যাপারে। বিচার যেভাবে মানে এটা তো যা হওয়ার তাই হবে। আসলে আমাদের চাওয়া না চাওয়ার তো এখন আর কোনো সময় নাই, মানে সেই নাই। সো যা হওয়ার তাই হবে। আগে 2008-এ একটু ঝামেলা হয়েছিল, সেটার জন্য উনি অ্যারেস্ট হয়েছিলেন। 3 মাস পরে জামিন নিয়ে বের হয়েছে। রাজনীতি, হ্যাঁ, প্রথমে উনি বিএনপিতেই ছিলেন, পরে উনি দল চেঞ্জ করলেন। আর অত ভিতরের কিছু আমি আসলে ওইভাবে বলতে পারবো না। শাহেদের নানা অপকীর্তির বিষয়ে তেমন কিছুই জানা নেই বলেও দাবি করেন স্ত্রী সাদিয়া। 6 তারিখ রাতে একটু রাত করেই ফোন দিলেন। আমি বললাম বাসায় আসবে না, তো তখন বললো যে না, মানে আমি একটু ঝামেলা আছে, আজকে আর না আসি, এই শেষ কথা। তারপর তো আর কথা হয়নি। ও বললাম কোথায় আছো, বললো যে যেখানেই আছি ভালো আছি, সেফ আছি। আমি নিজেও অনেক ট্রাই করছি জানার যে কোথায় আছে, কি ব্যাপার, কিন্তু না। আর আমি আসলে জানবো কিভাবে, কারণ কারোর সাথে তো যোগাযোগ করতে পারছি না। আর ইন্ধন দিয়েছি কিনা জানি না, তবে যুক্ত তো অবশ্যই আছে, কারণ একা তো এই কাজটা করার কথা না। আর যেভাবে তৈরি হয়েছে বা কিছু, উনি তো সেটা পারবেন না, তার সাথে তো লোকজন ছিল নিশ্চয়ই। এদিকে দ্রুত শাহেদকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি যদি এই প্রমাণিত হয়, তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এবং এখন তাকে অনুসন্ধান চলছে, তাকে মানে র্যাব এবং পুলিশ উভয় খুঁজছে, এবং আমরা মনে করি খুব শীঘ্রই আমরা তথ্য দিতে পারব। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে হঠাৎ সরব হলেও এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দুদকের জালে পড়েনি স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রভাবশালী কেউ। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের অভিযোগ, দুদক তাদের ক্ষমতায় কল্পিত সীমারেখা এঁকেছে, প্রভাবশালীদের ধরছে না। দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি সব সময়ই ছিল। করোনা দুর্যোগ তা আরও খোলসা করেছে, আলোচনাও তাই বেশি। এতদিন চুপ থাকা দুর্নীতি দমন কমিশন দুদকও তৎপর। এরই মধ্যে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে 5 ঠিকাদারকে। তবে দুদকের তলবে হাজির হননি স্বাস্থ্য খাতের মাফিয়া হিসেবে অভিযুক্ত মোতাজ্জেরুল হক মিঠু। গত বছর কয়েকটি সরকারি খাতের দুর্নীতির গতি প্রকৃতি নিয়ে দুদকের করা গবেষণায় ছিল স্বাস্থ্য খাত। সেখানে দুর্নীতির সম্ভাব্য খাতগুলো চিহ্নিত করা হয়। প্রতিরোধে করণীয় কিছু সুপারিশ সহ প্রতিবেদনও দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে। শুধু প্রতিবেদন জমা দিয়েই দুদক কেন দায়িত্ব শেষ করল, প্রশ্ন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের। তাদের একটা কল্পিত ধারণা প্রসিত সীমারেখা আছে যে কিছু মানুষের একটা শ্রেণী আছে যারা ধরাছোঁয়ার বাইরে, যাদেরকে এখন চিহ্নিত করা হচ্ছে, বিশেষ করে তথাকথিত সিন্ডিকেট, প্রভাবশালী মহল, রাঘব ওয়াল। তাদের যে প্রভাবশালীদের সাথে সম্পর্ক রাজনৈতিক ও প্রশাসনিক সরকারের একাংশের মধ্যে, সেটি কিন্তু খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে বিভিন্নভাবে। দুদক শুধু বেসরকারি ঠিকাদারদের ডেকেছে, কোনো সরকারি কর্মকর্তা নেই তাদের জিজ্ঞাসাবাদের তালিকায়। এ নিয়েও প্রশ্ন ইফতেখারুজ্জামানের। রাঘব ওয়াল যদি ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাহলে যে বিষয়গুলো আমরা কথা বলছি, দেশের মানুষ হতাশা নিমজ্জিত হচ্ছেন স্বাস্থ্য খাতের এই অনিয়ম দুর্নীতির কারণে যে করুণ অবস্থা, সেটার জন্য এই যে অবস্থাটা কিন্তু অব্যাহতই থাকবে। আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, কালকে আরেকটা ঘটনা উত্থাপিত হয়ে চলে আসবে, সেটা নিয়ে আরো কিছু কথা বলা হবে। কিন্তু যারা মূল সিন্ডিকেটের সুরক্ষাকারী, যারা মূল সিন্ডিকেটের এই অনিয়ম দুর্নীতির ফলে লাভবান অংশীদার, তাদেরকে কিন্তু ধরা যাবে না। নতুন কোনো ইস্যু এলে তলিয়ে যায় চলমান ইস্যু, এ উপলব্ধি টিআইবির নির্বাহী পরিচালকের। দুর্নীতি দমনের ব্যাপারে দুদক যেন ইস্যুর ছকে কাজ না করে, সেই তাগিদ দিয়েছেন তিনি। আবারও বাড়ছে পদ্মা, মেঘনা, যমুনা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি। এতে প্রথম দফা বন্যার ধাক্কা সামলে না উঠতেই আবারও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে 23 জেলায়। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। শুক্রবার সুরমার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আবারও তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল।
দুদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি আবারও বেড়েছে, যদিও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। প্রথম দফা বন্যার পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এর মধ্যে নতুন করে নদীর পানি বাড়তে থাকা দুশ্চিন্তায় ফেলেছে তাদের। একটি বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পড়েছে লালমনিরহাটের তিস্তাপাড়ের লাখো মানুষ। তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে। আবারও প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এদিকে এবারের বন্যায় টাঙ্গাইল সদর, গোপালপুর, ভুয়াপুর, নাগরপুর, দেলদুয়ার ও কালিহাতী উপজেলায় 24টি ইউনিয়নের 137 গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় 2 লাখ মানুষ। পানি চলে গেলেও ক্ষত রেখে গেছে বন্যা। ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা, আধাপাকা রাস্তা, কালভার্ট ও বেড়িবাঁধের। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। এখনও বাড়িঘরে ফিরতে পারেনি উঁচু বাঁধ, রাস্তার ধার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রিতরা। থাইল্যান্ডে মারা যাওয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের মরদেহ আজ রাতে দেশে আনার কথা রয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে ব্যাংককের স্থানীয় একটি মসজিদে সাহারা খাতুনের প্রথম নামাজি জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাহারা খাতুনের ভাগ্নে এস হোসাইন জানান, দেশে জানাজার স্থান ও সময় ঠিক করা হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। শেষ ইচ্ছে অনুযায়ী সাহারা খাতুনকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 11:30টায় সাহারা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুতর অসুস্থ সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ব্যাংককে নেওয়া হয়েছিল। এর আগে শারীরিক নানা জটিলতা নিয়ে 2 জুন থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাজপথের একনিষ্ঠ কর্মী থেকেই কর্মীদের নেতা হয়েছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। গ্রেফতার, কারাভোগ সহ রাজনীতির নানা চড়াই উতরাই পেরিয়ে তার নেতৃত্বে আসা। 21শে আগস্টে গ্রেনেড হামলায় আহত হয়েও দমেননি, ছাড়েননি রাজপথ। পালন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। আসীন হয়েছেন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি, প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সাহারা খাতুন। বঙ্গবন্ধুর হাত ধরেই রাজনীতিতে অভিষেক সাহারা খাতুনের। একান্ত বিশ্বস্ত ছিলেন তার কন্যা শেখ হাসিনারও। 2007 সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা গ্রেপ্তার হলে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর প্রতি আনুগত্য ধরে রাখাদের অন্যতম ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি ছিলেন শেখ হাসিনার আইনজীবী। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠন করে চমকের মতো দেশে প্রথম কোনো নারীকে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। দায়িত্ব নেয়ার 2 মাসের মাথায় বিডিআর বিদ্রোহের মতো ঘটনার মুখোমুখি হতে হয়েছিল সাহারাকে। আপনারা বলেছেন যে আপনি সফল মন্ত্রী কিনা, আমি বলেছি সেটা জনগণ বিচার করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর পান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। এরপর রাজনৈতিক অর্জন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 2008 সালের পর 2টি নির্বাচনে ঢাকা 18 থেকে সাহারা খাতুনকে নৌকার প্রার্থী করা হয়। 1943 সালে ঢাকায় জন্ম সাহারা খাতুনের। 1981 সালে যুক্ত হন আইন পেশায়। 2001 সালের নির্বাচনের পর বিএনপি জামাতের শাসনামলে মামলা পরিচালনায় সাহারার ভূমিকা স্মরণীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে। তৃণমূল থেকে লড়াই করে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা সাহারা খাতুন ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হয়ে আন্দোলনের মাঠে ছিলেন, নির্যাতিত হয়েছেন, জেলও খেটেছেন। 2004 সালের গ্রেনেড হামলায় আহত হন। এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকায় থেকেছেন সাহারা খাতুন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, করোনা ও বন্যা সহ মানুষের চরম দুঃসময়েও সরকার দলের লোকেরা দুর্নীতিতে ব্যস্ত। তাদের লুটপাট আর দুর্নীতিতে বিশ্বে ভাবমূর্তি হারাচ্ছে দেশ। সিলেটের প্রয়াত নেতা এম এ হকের স্মরণে স্বাস্থ্য সেবা কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন। কিভাবে এই দুঃসময়ে তারা চুরি করছে, কিভাবে এই দুঃসময়ে তারা ত্রাণ চুরি করছে, কিভাবে এই দুঃসময়ে তারা বরাদ্দকৃত গরিবের হক সেটাও তারা মেরে খাচ্ছে, কিভাবে এই দুঃসময়ে তারা মাস্ক, স্যানিটাইজার কেনার জন্য সরকার যে টাকা বরাদ্দ করছে সেই টাকাও তারা চুরি করে নিয়ে যাচ্ছে। কতটা উদাসীন হতে পারে সরকার
যে এত ঘটনার পরেও এই হাজার হাজার লোক মৃত্যুবরণ করার পরে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার পরে, সেই সময়ও তারা তাদের দায়িত্ব, ন্যূনতম যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু পালন করছে। ইটালি বিমানবন্দরে নামতে না পেরে দেশে আনা 147 বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এরপরই সবাইকে বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে প্রাথমিক পরীক্ষায় কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি বলে জানান আশকোনা হজ ক্যাম্পের ইনচার্জ মেজর মোস্তফা কামাল। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নারী পুরুষদের আলাদা আলাদাভাবে রাখা হবে। বিদেশের আদলেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার ইতালির রোমের ফিউমিনেসো ও মিলানের মালপেন্সা বিমানবন্দরে দুটি ভিন্ন ফ্লাইটে অবতরণ করা বাংলাদেশি নাগরিকদের নামতে দেয়নি ইটালি। পরে তাদের ফেরত পাঠানো হয়। রিসিভার দিয়ে যেমন আমরা টিকিট করে পাঠাই, যেমন মে মাসে 28 তারিখে ডেট ছিল, যেতে পারে নাই। তবে এখন এই যে 7-8 তারিখে যেমন ফ্লাইট করছে, ফ্লাইট হচ্ছে রিটার্ন আসছে। যাওয়ার 1-2 দিন আগে একটা ফ্লাইট গিয়েছিল, ওখানে আপনার করোনা পজিটিভ প্রায় 37 জন লোক পাওয়া গেছে। মঙ্গলবার দিন ফ্লাই হয়েছে, আমি আইসা এখানে উঠাই দিয়ে গেছি। এখন আজকে আবার সকালে ভোরে ফোন দিছে যে আমাদেরকে রিটার্ন করাই দিচ্ছে। আমার আম্মা অসুস্থ, দেখতে আইছিল, আইসা এই যে ঝামেলায় পড়ে গেছে মহামারী, আর যেতে পারে নাই। 8 তারিখে যে গেছিল আর কি। প্রত্যেককেই কোয়ারেন্টাইন করা হবে। এর মধ্যে 50 জন মহিলা আছেন এবং বাকি সবাই পুরুষ। টোটাল 147 জন আছেন। এখন পর্যন্ত সবার হেলথ ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে। ইনিশিয়াল স্ক্যানিংয়ে কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। আমরা ওখানে যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম করব। ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডক্টররা আছেন, তারা যদি নেসেসারি মনে করেন তাহলে তারা কোভিড টেস্ট করবেন। শিশুরা যদি মায়ের সাথে থাকতে চায় তাহলে তাকে মায়ের সাথে রাখা হচ্ছে, যদি বাবার সাথে থাকতে চায় তাহলে বাবার সাথে রাখা হচ্ছে, বাট ছেলে এবং মেয়েদেরকে আলাদা ফ্যাসিলিটিসে রাখা হচ্ছে। এবারে শুরুতে আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 5,58,300 ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ 2,23,000-এর বেশি শনাক্ত সহ মোট আক্রান্ত 1,24,30,000-এর উপরে। করোনায় দৈনিক মৃতের তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে 69,300 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 17,62,000-এর বেশি। তবে জীবন ও জীবিকার স্বার্থে করোনাকালীন অবরোধ তুলে দেওয়ার তাগিদ দিয়েছেন করোনা আক্রান্ত প্রেসিডেন্ট জেইর বলসোনারো। করোনা আক্রান্ত হয়েছেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজো। যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1,36,000-এর কাছাকাছি। একদিনে সর্বোচ্চ 65,000-এর বেশি শনাক্ত সহ দেশটিতে মোট আক্রান্ত 32,20,000-এর উপরে। মেক্সিকোতে মৃতের সংখ্যা বেড়ে 33,000 ছাড়িয়েছে। আক্রান্ত 2,82,000-এর বেশি। ভারতে মারা গেছে মোট 21,656 জন। এই ছিল এবিসি বাংলা সংবাদে। পরবর্তী সংবাদ জিরো টাইম নিউজ, সুপার টাইম নিউজ, গোল্ডেন টাইম নিউজ এবং এবিসি বাংলা নিউজ আওয়ার দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে যারা এবিসি বাংলা টেলিভিশন স্যাটেলাইট ছাড়াও অনলাইন ইউটিউব, ফেসবুক কিংবা সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন মাধ্যমে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এবিসি বাংলা টেলিভিশনের সঙ্গে রয়েছেন, তাদেরকে বলবো যারা আলাদাভাবে সংবাদ, বিনোদন অনুষ্ঠান, বিভিন্ন নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানগুলো দেখতে চান, তারা আলাদাভাবে ক্লিক করলে দেখতে পাবেন এবিসি বাংলার আলাদা আলাদা অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সোনার মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন।